আসসালামু আলাইকুম। আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে আরও একটি লিখিত পরীক্ষার ক্লাসে আপনাদের স্বাগতম। এই সিরিজে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেই লিখিত পরীক্ষাগুলো হয় সেই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এটার জন্য আলাদা একটা প্লে লিস্ট থাকবে। তো আজকে আমাদের প্রথম ভিডিও, সেটি হচ্ছে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস পদের 70 মার্কের লিখিত পরীক্ষার প্রশ্ন। চলুন ভিডিওটি দেখি যে এখানে কি কি প্রশ্ন এসেছে এবং কি ধরনের প্রশ্নগুলোর আমাদের অ্যান্সার করতে হবে। পরীক্ষাটি হয়েছিল জুন মাসের 7 তারিখে, সময় ছিল 60 মিনিট। প্রথম প্রশ্ন হচ্ছে, এক কথায় প্রকাশ করুন অন্তিমকাল উপস্থিত যাকে বলা হয় মুমূর্ষু, আপনাকে কৃতার্থ মনে করেন যিনি, তিনি হচ্ছেন কৃতার্থ মন্য। এখানে একটা বিষয় যে মাত্র দুটি এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে, যার জন্য মার্ক বরাদ্দ করা হয়েছে টোটাল 4 মার্ক। অর্থাৎ প্রত্যেকটা এক কথায় প্রকাশ সঠিকভাবে লিখতে পারলে বানান সহ তাহলে 2 মার্ক করে পাওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। এখানে 3টি বাগধারা দেওয়া রয়েছে, 3টিতে টোটাল 4 মার্ক। সো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে তামার বিষের বাগধারাটি অর্থ হচ্ছে যে অর্থের কুপ্রভাব। হ্যাঁ, এটার বাক্য রচনা করলে আমরা এভাবে লিখতে পারি যে তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরাজ্ঞান করে। এটা আপনি আপনার মতো করে অনেকভাবে বলতে পারেন। তারপর ভূষণ্ডীর কাক দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডীর কাক অর্থ দীর্ঘায়ু ব্যক্তি, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যিনি অবগত তাকে ভূষণ্ডীর কাক বললে ভুল হবে না। অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু অনেক সময়ের আগে, অনেক বছর আগের ঘটনা। তো এই বিষয়টাও যে যিনি জানেন তিনি তো অবশ্যই দীর্ঘায়ু ব্যক্তি হবেন। এই জন্যই বলা হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যিনি অবগত তাকে ভূষণ্ডীর কাক বললে ভুল বলা হবে না। এরপর কি বলা হচ্ছে যে কলির সন্ধ্যা এর বাগধারাটির অর্থ হচ্ছে যে দুর্দিনের সূত্রপাত হওয়া, অর্থাৎ খারাপ সময় যেটা আসবে বা আসছে সেটার শুরু হওয়া। তো এইটা দিয়ে বাক্য রচনা করলে আমরা কীভাবে বলতে পারি যে রহিমের অপব্যয়ী স্বভাবের কারণে পরিবারে কলির সন্ধ্যা শুরু হয়েছে। ব্যাস, হয়ে গেল। 3 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। এখানেও 4 মার্ক রয়েছে। কুসুমাস্তীর্ণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুসুম যোগ আস্তীর্ণ। জ্যোতির্ময়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জ্যোতি যোগ ময়। উন্নতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ নতি। তন্নি এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনু যোগ ই বলতে দীর্ঘ ই। ওকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান লিখুন। শুদ্ধ বানান লিখতে হবে আমাকে অদ্যপি, এটা আসলে মূলত হবে অদ্যাপি। অশরীরী বানানে দুটোই দীর্ঘই হবে, অশরীরী। সাপদ সংকুলে এখানে প্রথম যেই সা রয়েছে, অর্থাৎ এটা তালব্য স এবং ব যুক্ত অক্ষর, সাপদ সংকুল। অনুদিত হচ্ছে নয়ে দীর্ঘ হবে, অনুদিত। 5 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রদান করুন। এখানে 4টি প্রশ্ন রয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? চণ্ডীমঙ্গল কাব্য হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর রচনা। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হচ্ছেন দৌলত কাজী। এরপর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস, অর্থাৎ নিচের যে ফ্রেজগুলো দেওয়া আছে এই ফ্রেজগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথম ফ্রেজটি দেওয়া রয়েছে টার্ন ডাউন দিয়ে আমরা বাক্য রচনা করব। সেটি হচ্ছে শি টার্ন ডাউন দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন প্যারিস। অর্থাৎ টার্ন ডাউন বলতে কোনো কিছু সুযোগ হারিয়ে ফেলা, অর্থাৎ সে প্যারিসে কাজ করার যে সুযোগটি ছিল সেটি হারিয়ে ফেলেছে বা এরকম কিছু। শি টার্ন ডাউন দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন প্যারিস। পরের ফ্রেজটি রয়েছে অন অ্যান্ড অফ। এটি দিয়ে বাক্য রচনা করবো আমরা। তাহলে কি হবে? আই হ্যাভ টুথ অ্যাচ অন অ্যান্ড অফ ফর এ কাপল অফ মান্থস। নম্বর কাম রাউন্ড দিয়ে বাক্য রচনা করলে কি হবে? দ্য চিলড্রেন কেম রাউন্ড ফর টি। লুক ফরওয়ার্ড টু দিয়ে বাক্য রচনা করবো আমরা। তাহলে এটা কি হবে? আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু মাই হলিডে। 7 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে উপযুক্ত শব্দ দিয়ে বাক্যগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। মেনি আ লিটল মেক্স এ মিকেল।
মিকল। এখানে এটি মূলত হচ্ছে প্রবাদ বাক্য, এটা মনে রাখতে হবে। তারপর ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, WIT, উইট। আ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, এটি প্রবাদ বাক্য। সেভস এখানে হবে সেভস। তারপর ঘ যেটি রয়েছে এটি হচ্ছে দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। 1 নম্বর হচ্ছে দ্য ম্যাটার শুড বি লুকড ড্যাশ ইমিডিয়েটলি, দ্য ম্যাটার শুড বি লুকড ইনটু ইমিডিয়েটলি, এখানে হবে ইনটু। 8 নম্বর কী বলছে, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে আমাকে কারেকশন করতে হবে। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, এখানে ইফ হি নোজ, এই নোজটা এখানে হবে না, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এখানে নোজের পরিবর্তে নিউ ব্যবহার করলে বাক্যটি কারেকশন হয়ে যাবে। দ্য গার্ল ইজ জুনিয়র দ্যান মাই সিস্টার, দ্য গার্ল ইজ জুনিয়র টু মাই সিস্টার, এখানে যখন জুনিয়র সিনিয়র বোঝানো হবে তখন এখানে দ্যান না ইউজ করে টু ব্যবহার করতে হবে। দ্য গার্ল ইজ জুনিয়র টু মাই সিস্টার। দেয়ার ওয়াজ নো প্লেস ফর ডাউট, দেয়ার ওয়াজ নো প্লেস ফর ডাউট, এইটার কারেকশন হচ্ছে দেয়ার ওয়াজ নো রুম ফর ডাউট। হ্যাঁ, এখানে প্লেস না বলে রুম বলতে হবে। 9 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশিত উপায়ে বা যা বলা হবে সেই অনুযায়ী বাক্যগুলোকে চেঞ্জ করতে হবে। কিপ ইউর ওয়ার্ড, এখানে এই বাক্যটিকে পজিটিভ করতে হবে, তাহলে লেট ইউর ওয়ার্ড বি কেপ্ট, লেট ইউর ওয়ার্ড বি কেপ্ট। তারপর শিয়াব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা মূলত সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে যে শিয়াব ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে, তো এটাকে কম্পারেটিভ করতে হবে, অর্থাৎ সুপারলেটিভ হচ্ছে যে পুরো ক্লাসের ভিতরে, পুরো গ্রামের ভিতরে, পুরো দেশের ভিতরে, এরকম বোঝানোর জন্য একটা নির্দিষ্ট এরিয়াতে সবার মধ্যে যে টলেস্ট বা স্মলেস্ট বা বুদ্ধিমান, এটা বোঝানোর জন্য সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়। আর একজন বা দুজনের সঙ্গে পার্থক্য বোঝানোর জন্য, তুলনা বোঝানোর জন্য যেটা ব্যবহার করা সেটা হচ্ছে কম্প্যারেটিভ। তো এই শিয়াব ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা তো পুরো ক্লাসের ভিতরে শিয়াব সবচেয়ে লম্বা, এটা সুপারলেটিভ ডিগ্রি। এইটাকে জাস্ট আমি কম্পারেটিভ ডিগ্রি হিসেবে নিয়ে আসবো। সেটা কীভাবে বলতে হবে, শিয়াব ইজ টলার দ্যান অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস, এখানে টলেস্ট ছিল সুপারলেটিভ ডিগ্রিতে আর কম্পারেটিভ ডিগ্রিতে চলে আসবে হচ্ছে টলার হিসেবে। তাহলে শিয়াব ইজ টলার দ্যান অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস। তারপর দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এখানে এটি সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে হিজ অনেস্টি ইজ নোন টু অল, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এখানে এটার জাস্ট সিম্পল সেন্টেন্স হবে হিজ অনেস্টি ইজ নোন টু অল। ওকে, এরপর ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। দ্য বয় ওয়াজ ডেলিজেন্ট সো দ্য টিচার প্রেজড হিম, এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে, দ্য টিচার প্রেজড দ্য ডেলিজেন্ট বয়, দ্য টিচার প্রেজড দ্য ডেলিজেন্ট বয়। এরপর 10 নম্বর হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে ট্রান্সলেট যেটি দেওয়া রয়েছে, দিনটি ছিল 1971 সালে 16 ডিসেম্বর, তাহলে এটার ইংরেজিটা হবে হচ্ছে দ্য ডে, যেহেতু এটা ছিল পাস্ট টেন্সে, দ্য ডে ওয়াজ 16th ডিসেম্বর 1971। ওকে, এই দিনে পাকিস্তানি সৈন্যবাহিনী অস্ত্র সমর্পণ করেছিল, অর্থাৎ আমাদের যেদিন বিজয় দিবস ছিল সেই দিনের কথা বলা হচ্ছে, এই দিনে পাকিস্তানি সৈন্যবাহিনী অস্ত্র সমর্পণ করেছিল। তাহলে এইটার ইংরেজি অনুবাদটা হবে যে পাকিস্তান আর্মি সারেন্ডার্ড অন দিস ডে, সমর্পণ করেছিল, এটা কিন্তু সবই পাস্ট টেন্সে বলা হচ্ছে, তাহলে সারেন্ডার্ড হবে, পাকিস্তান আর্মি সারেন্ডার্ড অন দিস ডে। স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে এই দিনটি লিপিবদ্ধ থাকবে, তাহলে দিস ডে উইল বি রেকর্ডেড অ্যাজ আ মেমোরেবল ডে, দিস ডে উইল বি রেকর্ডেড অ্যাজ এ মেমোরেবল ডে। তারপর 9 মাসের সংগ্রামে 7.5 কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল,
তাহলে 9 মাসের সংগ্রামে 7.5 কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল, এটাও পাস্ট টেন্সে। তাহলে 7.5 crore, 7.5 কোটি, তাহলে 7.5 crore Bengalis gained independence in 9th months of struggle। তাহলে 7.5 crore Bengalis gained independence in 9 months of struggle। এরপর এর জন্য যে ব্যক্তি সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এটা কি বলবো আমরা? এটা বলবো দ্য পারসন, যেভাবে বলছে আর কি বাংলা বাক্যে, এর জন্য যে ব্যক্তি সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার। তাহলে দ্য পারসন হু ডিজার্ভস দ্য হায়েস্ট ক্রেডিট ফর দিস ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 11 নম্বর যে অঙ্কটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে, অর্থাৎ বালি এবং পাথরকে একত্রিত করার পরে তাদের টোটাল ওয়েট হচ্ছে 64 কেজি বা 64 কিলোগ্রাম। আচ্ছা, তো এই মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 75%। আচ্ছা, তাহলে 64 গ্রামের ভিতরে 64 কেজি টোটাল মিশ্রণের 25% হচ্ছে বালি আর 75% হচ্ছে পাথর। এটা আমরা এই প্রশ্ন থেকে বুঝতে পারছি। ওকে, তারপর বলছে কত কিলোগ্রাম বালি মেশালে, এখানে বালি মেশানোর কথা বলছে, কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। মানে মিশাতে হবে বালি কত কিলোগ্রাম, বাট খেয়াল রাখতে হবে যে পাথরের টুকরাটা যেন এটা টোটাল ওয়েটের 40% হয়, এটা আমাকে বের করতে হবে। এবং প্রথম যে লাইনটা দেওয়া আছে যে 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, এইখান থেকে আমরা কিছু ডাটা বের করে নিই। দেখেন, সমাধান করব। যেহেতু বালির পরিমাণ 25%, তাহলে আমরা বালির পরিমাণটা বের করে নিই। তাহলে বালির পরিমাণ সমান 64 কেজি এর 25%, মানে হচ্ছে 25/100। এখন যত পার্সেন্টই বলতো আমি ওই পার্সেন্টকে উপরে লিখে নিচে 100 দিয়ে আমি ভাগ করে দিতাম। ঠিক আছে, তাহলে এত কেজি। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কী হবে? 25 দিয়ে 100কে কাটলে 4, আর 4 দিয়ে 64কে কাটলে 16, অর্থাৎ বালির পরিমাণ হচ্ছে 16 কেজি। তো 64 কেজির ভিতরে বালি হচ্ছে 16 কেজি। অতএব আমরা পাথরের পরিমাণটা এখান থেকে বের করে নিতে পারব। পাথরের পরিমাণ হচ্ছে 64 থেকে এই বালির পরিমাণ যে 16, এটা বাদ দিব। বাদ দিলে কত হবে? 48 কেজি। ওকে, পেয়ে গেলাম। এর পরের লাইনে কি বলছে, মানে প্রশ্ন যে লাইনে করা হয়েছে সেখানে বলছে যে কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে। এখন প্রথম যে মিশ্রণটা দেওয়া ছিল 64 কেজির, এই মিশ্রণে কিন্তু পাথর দেওয়া আছে কত? 75%। এই যে 48 কেজি বের হয়েছে এটা কিন্তু টোটাল মিশ্রণের 75%, আর বালি ছিল 25%। এখন পাথরের পরিমাণটা এই 48 কেজি রাখতে হবে, এটা বাড়ানো যাবে না, কারণ বাড়াতে বলছে হচ্ছে বালি, কত কিলোগ্রাম বালি মেশালে। পাথর যা আছে 48 কেজি এটাই রাখতে হবে, বাট আমি বালি যোগ করতে থাকবো। তো বালি যত বাড়তে থাকবে ওই মিশ্রণের টোটাল ওয়েট কিন্তু তত বাড়তে থাকবে। আমি পাথরে বাড়াচ্ছি না, বাট আমি বালি কিন্তু যোগ করতে হচ্ছে, কারণ বালি যোগ যত করব টোটাল মিশ্রণের পরিমাণটা বাড়বে এবং সেই একই অনুপাতে পাথরের পরিমাণটা তখন পার্সেন্টেজ হিসেবে হ্রাস পেতে থাকবে। তো এখন এই মিশ্রণে পাথর রয়েছে হচ্ছে 75%। তো যখন আমি বালি যোগ করতে থাকবো আমার টোটাল মিশ্রণও বাড়তে থাকবে, সেই তখন কি হবে যে পাথরের পরিমাণটা আস্তে আস্তে 75 থেকে কমতে থাকবে। যত বালি যোগ করব বালির পরিমাণটা বাড়বে আর পাথরের পরিমাণটা আস্তে আস্তে কমবে। তো পাথরের পরিমাণটা কমতে কমতে আমাকে 40%-এ নিয়ে আসতে হবে। এই প্রশ্নে যেটা বলছে আমাকে 40%-এ নিয়ে আসতে হবে পাথরের পরিমাণ। সেটা কিভাবে? তাহলে এই যে 48 কেজি আমি পাথরের পরিমাণটা পেয়েছি, এই 48 কেজি হচ্ছে নতুন যে মিশ্রণটা হবে বালি যোগ করার পরে সেই টোটাল মিশ্রণের 40%। এই 48 কেজি কিন্তু আমি বাড়াইনি, 48 কেজি যা আছে বা পাথরের পরিমাণ সেইটাই থাকবে, কিন্তু বালি যোগ করার কারণে টোটাল মিশ্রণ যখন বেড়ে যাচ্ছে, টোটাল মিশ্রণের সাপেক্ষে এই 48 কেজি তখন হয়ে যাবে হচ্ছে 40%। তাহলে ধরি মানে টোটাল মিশ্রণের আয়তনটা আমি এখন বের করে নেব। ধরি সম্পূর্ণ
মিশ্রণের পরিমাণ হচ্ছে এক্স কেজি। মানে বালি মিশিয়ে মিশিয়ে যখন আমি পাথরের এই 48 কেজিকে আমি 40% নিয়ে আসলাম, তখন যেই টোটাল পরিমাণটা হবে সেই মিশ্রণটা হচ্ছে এক্স কেজি। তাহলে এই এক্স কেজির 40% পাথর কিন্তু 48 কেজি। আমরা যেভাবে কথাটা বললাম সেটা হচ্ছে যে এই 48 কেজি যদি আমি বাড়াইনি, 48 কেজি সেম রয়েছে, শুধু আমি বালি বাড়িয়েছি। তো বালি বাড়াতে 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 যখন গিয়ে দেখা গেল যে এই 48 কেজি পাথর টোটাল মিশ্রণের এখন সে 40%, তো ওই টোটাল মিশ্রণটাই ধরে নিছি আমরা এক্স কেজি। তাহলে আমরা এটা কি বলতে পারি যে এক্স এর 40% সমান হচ্ছে কত? 48 কেজি। এটা আমরা প্রশ্ন মতো আমরা এটা ধরতে পারি যে এক্স এর 40% মানই হচ্ছে 48 কেজি। তাহলে এক্স গুণন 40 ডিভাইডেড 100 ইকুয়াল টু 48, বা এই পাশে করি, তাহলে 40x ইকুয়াল টু কত হবে? 48 গুণন 100, অতএব x ইকুয়াল টু কত হবে? এটা নিচে ভাগ হবে, তাহলে 48 গুণন 100 ডিভাইডেড 40। ওকে, এই শূন্য আর এই শূন্য কাটা যাবে, তারপরে এটা হবে কত? 4 12 48। ওকে, তাহলে কত হচ্ছে? 12 আর 10 120। অর্থাৎ বালি মিশ্রণ করার পরে, বালি অতিরিক্ত দেওয়ার পরে সর্বোচ্চ যেই মিশ্রণটা আমরা পাবো, যেখানে পাথরের পরিমাণ 40% হবে, সেইটা হচ্ছে 120 কেজি টোটাল মিশ্রণ। 120 কেজির ভিতরে 48 কেজি কিন্তু পাথরের মিশ্রণ অলরেডি রয়েছে। বালির পরিমাণ আমি বের করব, বালির পরিমাণটা আমার এখান থেকে বের করব, সেটা কত হবে? তাহলে 120 বিয়োগ 48, তাহলে কত হবে? 120 বিয়োগ 48, 8 আছে কত হলে 10 মিলবো, 2 হাতে আমার 1 5 72। হ্যাঁ, এটা হচ্ছে বালির পরিমাণ হচ্ছে টোটাল 72 কেজি হতে হবে। মানে 72 কেজি হচ্ছে বালি আর 48 কেজি হচ্ছে পাথরের টুকরা, এই দিয়ে হচ্ছে 120 কেজি ছিল, যেখানে 48 কেজি হচ্ছে 40% হিসেবে আছে। এখন কি বলছিল যে কত কিলোগ্রাম বালি মেশালে, তো এই যে 72 কেজি বালি টোটাল হয়েছে, এই 72 কেজির ভিতরে কিন্তু ওই যে প্রথম বের করছি আমরা 16 কেজি বালি ছিল প্রথম মিশ্রণে, তো এই 16 কেজি বালি তো আর আমি সরাই নাই, ওই 16 কেজি বালির মধ্যে আরও বালি যোগ করছি, তাই না? তাহলে এখন আমি কতটুকু বালি মিশালাম? অতএব মিশ্রিত বালির পরিমাণ হচ্ছে এই যে 72 বিয়োগ হচ্ছে পূর্বের মিশ্রণে থেকে যাওয়া 16 কেজি, এই দিয়ে কত হবে? 16 আছে কত, 6 আছে কত হলে 12 মিলবে, 6 হাতে আমার 1 2, তাহলে 5, 56 কেজি হচ্ছে আমাদের বালি মেশাতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে এই প্রশ্নটার হচ্ছে 5 মার্ক বরাদ্দ করা আছে, তো এটা এইভাবে লিখিত আকারেই করতে হবে, যেহেতু 5টা মার্ক রয়েছে, এটা শর্টকাটের কোনো ওয়ে নাই, এভাবেই লিখে লিখে অঙ্কটা করে বুঝিয়ে দিতে হবে। তাহলে 56 কেজি আমি যখন বালি মেশাবো, তখন টোটাল যে মিশ্রণটা হবে তার ভিতরে পাথরের টুকরাটা তখন হয়ে যাবে 40%। 12 নম্বর অঙ্ক কি বলছে যে 500 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? আচ্ছা, এখানে আমরা জাস্ট দুইটা ভিন্ন ভিন্ন শর্তের সুদ দেওয়া আছে একত্রে, তো ধরি সুদের হার হচ্ছে কি? আর পার্সেন্ট। আমি ধরে নিলাম যে সুদের হার সমান আর পার্সেন্ট। তো আমরা জানি সুদের সূত্র কি জানি? সুদের সূত্র জানি হচ্ছে, আমি একটু লিখে দিই, সুদের সূত্র জানি হচ্ছে, একটা লিখে দিই, তাহলে আসল গুণন হার গুণন সময় ডিভাইডেড হচ্ছে 100, এটা হচ্ছে সুদের সূত্র। তাহলে প্রথম যেই শর্তটা মানে লাইনটা দেওয়া আছে যে 500 টাকার 4 বছরের সুদ, মানে সুদের হার কিন্তু আর ধরে নিছি আমরা, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 500 টাকার 4 বছরের সুদ কত হবে? তাহলে
500 টাকা 4 বছরের সুদ হবে আসল, আসল কত 500 গুণন হার কত, হার আমরা আর ধরে নিছি আর, গুণন সময়, সময় কত 4 বছর, তাহলে এই যে ডিভাইডেড হচ্ছে সূত্রের 100। এটা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ। এরপরে আবার 600 টাকার 5 বছরের সুদ বের করতে বলছে। তাহলে 600 টাকার এই যে 600 টাকা আসল গুণন হার হচ্ছে আর, গুণন সময় হচ্ছে 5 বছর, ডিভাইডেড হচ্ছে এটারও নিচে সূত্রের 100। তো এই দুইটা সুদ একত্রে যোগ করলে কত হবে 500 টাকা হবে, এইটা প্রশ্ন মতে বলছে। ওকে, তো এখন আমি জাস্ট লসাগু করব। লসাগু করলে যেটা হবে সেটা হচ্ছে উপরে কত হবে, মানে লসাগু করে আমি আবার আড়াআড়ি গুণ করে দেব পক্ষান্তর করে। তো এখানে কী হবে, উপরে হবে কত 4 আর হচ্ছে 500 গুণন দিলে হবে 2000 আর যোগ এটা হবে 3000 আর, মানে 5 আর হচ্ছে এই যে 600 গুণ করলে 3000 আর ইকুয়াল টু কত হবে 500 গুণন নিচের এই যে লসাগু করে যেটা 100 হবে সেইটা গুণ করলে কত হবে 500, এর সাথে আরও দুইটা গুণন করে দিলাম, হ্যাঁ 1000। তো এখন কি হবে, তাহলে আর ইকুয়াল টু কত হবে, উপরে হবে এইটা আর নিচে হবে এই যে 2000 যোগ 3000 ইকুয়াল টু 5000। ওকে, তো এখন উপরে আছে দেখেন 5-এর পরে 4টে শূন্য, নিচে আছে 5-এর পরে 3টে শূন্য, তার মানে 10 বেশি আছে, এটা 10 কাটা যাবে, হ্যাঁ 10। তাহলে আর ইকুয়াল টু 10%, এটাই হচ্ছে সুদের হার। তা লিখিত, যেহেতু এটা লিখিত প্রশ্ন, লিখিত পরীক্ষায় নিচে লিখে দিতে হবে যে অতএব নির্ণেয় সুদের হার, নির্ণেয় সুদের হার ইকুয়াল টু হচ্ছে 10%, এটা অ্যান্সার, এভাবে লিখে দিতে হবে। 13 নম্বর কি বলছে যে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। ওকে, তাহলে আমরা এটা সমাধান দেখি, এটা আমরা কিভাবে করতে পারি। ত্রিভুজের যে কোণগুলো দেওয়া হয়, 3টা কোণ থাকে ত্রিভুজের, 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো ত্রিভুজের 3টা কোণ সেই অনুপাত দেয়া আছে 1:1:2। তো অনুপাতগুলো থেকে আমরা যখন মেইন সংখ্যাটা বের করব তখন এগুলোর সাথে এক্স গুণ করতে হয়। তাহলে আমরা ধরে নেই যে ধরি কোণগুলো যথাক্রমে 1x 1x 2x, মানে যে অনুপাতগুলো দেওয়া আছে তার সাথে শুধু এক্সগুলো গুণ করে দিলাম। তো এখন কি করব, তাহলে আমরা জানি এই যে 1x যোগ 1x যোগ 2x, 3টা কোণ আমি যোগ করে দিলাম, হ্যাঁ 3টা কোণ যোগ করে দিলে কি হবে, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, তো এখন সবগুলো যোগ করলে কি হবে 4x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা x ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি ডিভাইডেড 4। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কিভাবে কাটবো, 4 4 16, বাঁচবে হচ্ছে 2 20, 4 5 20, অর্থাৎ x ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন কোণগুলো লিখি, অতএব কোণগুলো যথাক্রমে কি হবে 45 ডিগ্রি একটা, আর একটাও 45 ডিগ্রি, যেহেতু 1:1, তো দুটো কোণ হচ্ছে একই, আর একটা কোণ কত হবে 2, অর্থাৎ মানে 2 গুণ, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এবার কি জানি যে কোনো ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে ওই কোণের সংলগ্ন দুইটা বাহুও সমান হয়। ঠিক আছে, দুইটা বাহু যদি সমান না হয় কোণগুলি সমান হতে পারবে না। তো যেহেতু এখানে দেখতেছি যে দুইটা মানে 3টা কোণের ভিতরে দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি, দুইটা সমান, তাহলে ওই দুইটা কোণের সাথে সংশ্লিষ্ট দুইটা বাহুও পরস্পর সমান। তো কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি পরস্পর সমান হয় তারা কিন্তু তখন কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা একটু লিখে নিই, লিখতে হবে, যেহেতু লিখিত পরীক্ষার প্রশ্ন এটা লিখতে হবে, যেহেতু দুটি কোণ সমান সুতরাং ওই ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, সুতরাং এটি একটি
সমদ্বিবাহু, মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি আমরা। সুতরাং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আমরা একটা অংশ পেয়ে গেলাম। আরেকটা কথা দেখেন যে তিনটা কোণের ভিতরে একটা 45 ডিগ্রি, আরেকটা 45 ডিগ্রি, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি। তো কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তো সেই কোণকে সমকোণ বলা হয়, মানে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। বাট সমকোণ যদি কোনো ত্রিভুজের ভিতরে হয়, মানে ত্রিভুজের তিন কোণের ভিতরে একটা কোণ যদি সমকোণ হয়, তখন ওই ত্রিভুজকে কিন্তু সমকোণী ত্রিভুজ বলে। এটাই লিখতে হবে এখন, যে আবার যেহেতু একটি কোণ 90 ডিগ্রি, সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এখন আমরা ফাইনাল এই দুটা লাইন মিলে ফাইনালি একটা লিখব, অর্থাৎ ত্রিভুজটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার, যে ত্রিভুজটা একটা আসলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। মানে এটার ভিতরে দুইটা শর্তই রয়েছে, সমদ্বিবাহু আবার সমকোণীয়। 14 নম্বর অঙ্ক দেখব আমরা। এখানে বীজগণিতে একটা অঙ্ক রয়েছে মান নির্ণয়ের। √x + 1/√x = a হলে x² + 1/x² এর মান কত? হ্যাঁ, x² + 1/x² এর মান কত? এখন দেখেন মান যেটা দেয়া আছে সেটাতে দেয়া আছে √x, হ্যাঁ √x, আর মানটা বের করতে হবে x²। তো এখন √x-কে আমি যদি একবার বর্গ করি তাহলে পাওয়া যাবে x। হ্যাঁ, এই যে √x-টা রয়েছে এই মানের ভিতরে, এই যে এখানে, এটা যদি আমি একবার বর্গ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে x। যদি দুইবার বর্গ করি তখন পাওয়া যাবে x²। তো আমাকে এই মান থেকেই অঙ্কটা করার চেষ্টা করব। দেখেন আমরা কি করব, দেওয়া আছে কি দেওয়া আছে √x + 1/√x = হচ্ছে a, এটা দেয়া আছে। তো এই যে আমি এই যে সমীকরণটা দেয়া আছে মান হিসেবে, এই সমীকরণটার উভয় পাশে আমি কি করব, বর্গ করব। দুইবার করে বর্গ করলে তবেই না এই ডান পাশের যে মানটা বের করতে বলছে সেই মানটা আমাদের আসবে অঙ্কের ভিতরে। তো এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে, বর্গ করলে হবে, আমি আপনাদের পুরোটা দেখাই আর কি, এভাবে একটু ভেঙে, এই যে উভয় পাশে বর্গ করলাম, এই যে এই পাশেও আমি বর্গ করলাম। হ্যাঁ, উভয় পাশে বর্গ করলাম, এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে উভয় পাশে বর্গ করে, সুন্দর করে এইভাবে লিখে দিতে হবে, তাহলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমি কি করব, সূত্র ফেলবো। তো a+b² সূত্র, তাহলে এই যে a² + 2 × a × b + b² = এ পাশে a এর পুরো স্কয়ার মানে তো a²ই। ওকে, এখন কি হবে, এই যে √x এর উপরে স্কয়ার, তার মানে এটা থাকবে শুধু x। হ্যাঁ, প্লাস এটা এই যে x, আর এই যে √x এটা কেটে যাবে, থাকবে শুধু 2, আর এটা কি হবে 1/√x², তার মানে এটা হয়ে যাবে 1/x = এটা a² যা আছে তাই। এখন x + 1/x = a² - 2, এটা লিখে দিবেন যে পক্ষান্তর করে, অর্থাৎ দুইটাকে আমরা কি করছি, পক্ষান্তর করে দিছি, বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে গেছি, যে কারণে প্লাস থেকে ওটা 2 মাইনাস হয়ে গেছে। এখন আবার দেখেন, আমি যেহেতু আমাকে স্কোয়ারে নিয়ে যেতে হবে, x² + 1/x², আমাকে স্কোয়ারে নিতে হবে, তো আমাকে আবার দ্বিতীয়বার আবার বর্গ করতে হবে এই রাশিটাকে, তাহলে আবার বর্গ করব, তাহলে কি x + 1/x² = a² - 2², আবার লিখে দেবেন সুন্দর করে যে উভয় পক্ষকে উভয় পাশে বর্গ করে। এই নোটসগুলো দিলে তাহলে এটা অঙ্কের মানটাকে আরও বাড়িয়ে দেয়। যা করবেন তার ডান পাশে নোটস আকারে দিয়ে দেবেন। ওকে, তো এখন আমি কি করব, এটাকে আমি সূত্র ফেলবো, আবার ওই প্রথম যে করছিলাম ওই সূত্রের মতোই, a+b² সূত্র। তাহলে কি হবে, a² + 2ab + b², হ্যাঁ এই যে এই যে এই পাশে আবার সূত্র পড়ে গেছে, a² - 2² এই পাশেও কিন্তু a - b² সূত্র,
তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে এইটা বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমি জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখি। কী হবে এক্স স্কোয়ার প্লাস 2, এই যে এক্স আর হচ্ছে এই এক্স কাটা যাবে, প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এটা কী হবে এর পুরো স্কোয়ার তার পুরো স্কোয়ার, তার মানে হচ্ছে a⁴, মাইনাস হবে এই যে 2 আর 2, 2 দুগুণে কত হবে 4, আর হচ্ছে এ স্কোয়ার থাকলো। আর এটা কি হবে, এটা হবে হচ্ছে 2 মাইনাস 2 পুরো স্কোয়ার, মানে মাইনাস 2 দুইটা গুণ করলে কিন্তু এটা +4 হয়ে যাবে। ওকে, এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমি দুইটাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে a⁴ মাইনাস 4a স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। হ্যাঁ, এখানে ডান পাশে লিখে দিবেন যে পক্ষান্তর করে। দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু a⁴ মাইনাস 4a স্কোয়ার প্লাস হচ্ছে 2। হ্যাঁ, মানে +4 থেকে -2 বাদ দিব, তাহলে এত, তাহলে এই যে মান এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখেন বাম পাশে কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যেটা প্রশ্নে চেয়েছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এইটারই মান হচ্ছে এই যে এই অংশটুকু। হ্যাঁ, এই অংশটুকু এটাই হচ্ছে মান। 15 নম্বর প্রশ্ন রয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্ন। এক নম্বর হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর এবং মুজিবনগর কোন কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল সেক্টর 2 এর অধীন এবং মুজিবনগর ছিল হচ্ছে সেক্টর 8 এর অধীন। 8 নং সেক্টরে ছিল মুজিবনগর। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখকের নাম লিখুন। গ্রন্থটি ইংরেজি সংস্করণের নাম কি? অসমাপ্ত আত্মজীবনী এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত একটি গ্রন্থ, যার লেখক হচ্ছেন তিনি, এবং এটি ইংরেজি অনুবাদের যে সংস্করণ সেটির নাম দেয়া হয়েছে দ্য আনফিনিশড মেমোরিজ। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? সে সময় তিনি কত ধরনের ডাক টিকিটের ডিজাইন করেন? বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। সে সময় তিনি 8টি ভিন্ন ভিন্ন ডাক টিকিটের ডিজাইন করেন। স্পার্সো এর পূর্ণরূপ লিখুন। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি? স্পার্সো এটি হচ্ছে বাংলাদেশের স্পেস রিসার্চ একটি প্রতিষ্ঠান, যার পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এবং বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রিমাল। তারপরের প্রশ্ন হচ্ছে 5ই জুন এবং 16 ডিসেম্বর কী দিবস হিসেবে পালন করা হয়? 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, যেটা এই মাসেই হয়েছে, এবং 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে? এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 7ই সেপ্টেম্বর 1923 সালে, এবং এটির সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও শহরে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17ই সেপ্টেম্বর 1974 সালে। নোবেলজয়ী প্রথম নারী কে ছিলেন? নোবেলজয়ী প্রথম নারী ছিলেন মেরি কুরি 1903 সালে, তার রাসায়নিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি এবং তা কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট, এবং এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেই এখন বর্তমানে যিনি আছেন জো বাইডেন, তিনি বর্তমান প্রেসিডেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন আবার পরের বার, অর্থাৎ এই যে নভেম্বরের 5 তারিখে যেই নির্বাচনটা হবে আমেরিকাতে, সেখানেও তারা দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন পুনরায়। পূর্ণরূপ লিখুন এআই এবং এমআইসিআর। এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। আকাশে রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে কোনটি? আকাশে রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে হচ্ছে বৃষ্টির পানির কণা। মাইক্রোসফটের কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রজেক্টরে তথ্য উপস্থাপন করা যায়? মাইক্রোসফটের সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
পাওয়ার পয়েন্ট ব্যবহার করে প্রজেক্টরে যে কোনো প্রেজেন্টেশন বা তথ্য উপস্থাপন করা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? এটি হচ্ছে হংকংয়ের প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। HTML ফাইল নামের এক্সটেনশন কোনটি? HTML ফাইলের যে ফাইলগুলো হয় সেগুলোর নামের এক্সটেনশন হচ্ছে .html বা .htm। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও লিখিত এবং প্রিলি যত পরীক্ষা হয় সবগুলো পরীক্ষার আমরা গণিতের সহজ সমাধান সহ ভিডিও করে থাকি। যাদের গণিতের প্রবলেম রয়েছে তারা খুব শর্টে বেসিক সহ শর্টকাট নিয়মটাও জানতে পারবেন আমাদের ভিডিও থেকে। সাথে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমরা পরীক্ষা নিচ্ছি। সপ্তাহে 3 দিন করে পরীক্ষা নিই রাত 10টায়। একদম ফ্রিতে এই পরীক্ষাগুলো দিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।